আজকে আমরা মানে এমনি 9-10 পড়ার জন্য 11-12 পড়া হালকা, কিন্তু এনসিইআরটি সিলেবাস থেকে মেনটেন করে না করে পড়াবো। আমি জেনারেল এনসিইআরটি দিয়ে পড়াই। তো আজকে জেনারেল কনসেপশন একটা বাচ্চাদের জন্য, যে হৃৎপিণ্ডের মধ্যে কী করে রক্ত সংবহন হয়, রক্তের গ্রুপ, শিরা, ধমনী, রক্ত কী করে ট্রান্সপোর্ট হচ্ছে, পুরা রক্ত সিস্টেমটা একটা সাধারণ ধারণা, সহজভাবে একটা ধারণা, যাতে করে সারা জীবন মনে থাকে এবং বই না পড়ি যেমন একটা কনসেপশন চলে আসে ছাত্রছাত্রীদের। এবং জীবনবিজ্ঞানের অন্যান্য যে তন্ত্রগুলো আছে শরীরের, অন্যান্য তন্ত্রগুলো রক্ত সংবহন তন্ত্রর সাথে কানেকশন আছে সবগুলা। তাহলে রক্ত সংবহন তন্ত্রের একটা স্পষ্ট ধারণা এটা 5-6 বাচ্চাদের জন্যই স্ট্যান্ডার্ড হিসাবে আমি আজকে পড়াবো ক্লাসটা। তো হৃৎপিণ্ড, মানুষের বাঁ দিকে হৃৎপিণ্ড থাকে। আমরা যদি এমনি করে বাচ্চাদের অর্গানগুলো শেখাই ছোটো থেকে, 3-4 থেকে, আমি চেষ্টা করেছি একবার, সেটা অন্তত 100% স্টুডেন্ট এটা বলতে পেরেছিল ভিডিওটা। হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ, বৃক্ক, নমস্কার, এরকমভাবে একটা যদি বারবার রিপিট করা হয়, 50 জনকে এসে পরে একটা স্টেজে বলতে দেওয়া হয় এবং শো করবে এক হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ, বৃক্ক, এভাবে ও কোথায় হৃৎপিণ্ড আছে সেটাও শো করছে শরীরে, কটা হৃৎপিণ্ড আছে সেটাও বুঝতে পারছে। পরে তখন যদি নাও বুঝে আস্তে আস্তে ছড়ার মতন ব্যাপারটা হবে, বারবার রিপিট করবে হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ, বৃক্ক, কোথায় কোন অর্গানটা আছে, এই অর্গান 5টার পজিশন জানতে হবে শরীরে। তো আমরা মানুষের একটা হৃৎপিণ্ডের লম্ব হচ্ছে, আচ্ছা জীবন বিজ্ঞানে যে বইয়ের ছবিগুলো থাকে সেগুলো আমরা ছবিগুলোকে কপি করার চেষ্টা করি, কোনো ছবি অরিজিনাল নয়, সবটাই কাল্পনিক। জীবন বিজ্ঞানের বইয়ে যা ছবি থাকে হৃৎপিণ্ডের লম্ব হচ্ছে পুরাটাই কাল্পনিক, তাও আমরা একটা ছবিকে আদর্শ হবে, বইয়ের ছবি একটাকে আদর্শ হবে এবং ওই ছবিটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি এবং সেই ছবিটা আমরা আঁকি। ছোটদের আমরা বসে প্রতিযোগিতা করি না, আঁকা প্রতিযোগিতা, সবাই অঙ্কন শিখতে। আমি মনে করি ভারতের ম্যাপটা আগে শিখতে হবে, আঁকাটা, ভারতের ম্যাপ, পৃথিবীর ম্যাপ, জীবন বিজ্ঞানের নেফ্রন, ফুসফুস, হৃৎপিণ্ড, কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এই ছবি আঁকা, ওই নদী নালা খাল বিলের ছবি, আবেগের ছবি, ভাবের ছবি, ঠিক আছে, ওইটাও দরকার, ওইটাও শিখো। তার সাথে সাথে কিছু প্রয়োজনীয় ছবি, জীবন বিজ্ঞানের, ভূগোলের ম্যাপ, কিছু কিছু গার্জিয়ান ছাত্রছাত্রীদের বা ছেলেমেয়েদের নিজেদের আঁকা অঙ্কন শেখায়, কিন্তু অঙ্কনের টপিকগুলো ঠিক নেই, যেগুলো ভবিষ্যতে কাজে দেবে সেই অঙ্কনগুলো শিখতে হবে, হাতটার পাওয়ার বাড়বে, শিক্ষা হবে, শিক্ষার সাথে সাথে আঁকা হবে, ঠিক আছে। আর তারপরে নদী নালা খাল বিল, বসে আঁকো, শুয়ে আঁকো, বহুত প্রতিযোগিতা হবে, ঠিক আছে না। তো এখন আমরা চাইছি হৃৎপিণ্ডের একটা জেনারেল ছবি, যাতে করে কনসেপশন, একটা হৃৎপিণ্ডকে যদি আমরা কাটি দেখতে পাবো হৃৎপিণ্ডের, মানুষের হৃৎপিণ্ডের এরকম প্রকোষ্ঠ থাকে, মানুষের হৃৎপিণ্ড মানে আমাদের হৃৎপিণ্ড মোটামুটি একটা কাল্পনিক ছবি, এটা অরিজিনাল ছবি নয়, কিন্তু কাল্পনিক ছবি বোঝার জন্য ভালো। এইখানটাতে আমি এরকম ভাবে ড্র করতে পারি, এইখানটাতে থাকে এরকম ভাবে একটা অলিন্দ ভাবতে পারি। তাহলে আমাদের হৃৎপিণ্ডের, মানুষের হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, অলিন্দ 2টা, নিলয় 2টা। এই অলিন্দটাকে আমরা কি বলবো, আমার যেটা বাঁ দিক সেটা বাঁ অলিন্দ, এই দিকে একটা ডান অলিন্দ। তাহলে এটা কি হচ্ছে, বাম অলিন্দ, এটা কি বাম নিলয়। এটা কোড টাইপের হওয়া যায়, বয় বিশুদ্ধ, ব মানে বিশুদ্ধ, বাম মানে বিশুদ্ধ, এইদিকে ব মানে বিশুদ্ধ, বাস এটুকু মনে রাখতে হবে। আর এইদিকে ডান অলিন্দ। তো ডান শব্দটাকে আমি যদি আরো অপভ্রংশ করি বলি ডাইন, তাহলে ডাইনি মানে খারাপ, ডাইনে খায়, বাস, তাহলে ডাইনি মানে খারাপ রক্ত আসবে এদিকে। আর এদিকে ডান নিলয়, ডান নিলয়। এবার অলিন্দ আর নিলয়ের মাঝে, এদিকে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে একটা কপাটিকা আছে, এটাকে আমরা বলি ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড কপাটিকা, ত্রিপত্র কপাটিকা। আর এইদিকে একটা কপাটিকা আছে, এটাকে বলে বাইকাসপিড কপাটিকা বা দ্বিপত্র কপাটিকা, বাস। এদিকে বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। আর অলিন্দ নিলয় পর্দা একদম কমপ্লিট, মানুষের হৃৎপিণ্ডে অলিন্দ নিলয়ের পর্দাটা একদম উপর থেকে শেষ তক্ষ। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে ইভলিউশন হয়তো আসলে মানুষের তো অভিব্যক্তি হয়েছে, অভিব্যক্তি হওয়ার সাথে সাথে আমরা হৃৎপিণ্ডের অভিব্যক্তি দেখতে পাই। যেমন মাছের হৃৎপিণ্ড, একটা অলিন্দ একটা নিলয়, ব্যাঙের 2টা অলিন্দ লেকিন নিলয় একটা। আমার যদি একটু স্ট্যান্ডার্ডে যায় আর সরীসৃপ, তাহলে দেখতে পাবো 2টা অলিন্দ আর নিলয়টা অসম্পূর্ণ নিলয়। মানুষের ক্ষেত্রে, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে 2টা তড়জোড়া অলিন্দ, 2টা তড়জোড়া নিলয়, পরিষ্কার 2টা অলিন্দ দেখতে পাই আর পরিষ্কার 2টা নিলয়, মাঝে আন্ত অলিন্দ নিলয় পর্দা আছে। আর এই বাম অলিন্দ যেটা, সেটা ফুসফুসীয় শিরার সাথে যুক্ত আছে, মানে ফুসফুস থেকে একটা শিরা আসবে, শিরা মানে হৃৎপিণ্ডের দিকে আসছে, টুয়ার্ডস হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের দিকে কোনো কিছু নিয়ে আসছে। কি নিয়ে আসবে, আমাদের শরীরে একদম পুরোপুরি বিশুদ্ধ লাল রক্ত আছে, হিমোগ্লোবিন যুক্ত মানুষের শরীরে রক্তের উপাদানের একটা অন্য ক্লাস হবে, রক্তের উপাদানগুলো জানতে হবে, রক্তের উপাদানগুলোর একদম কোলেস্টেরল কত আছে, যেটা কাজে দেবে ভবিষ্যতে। তুমি
পড়াশোনাই নয়, চাকরিটাই মেন নয়, তোমার ঘরের রক্ত পরীক্ষা হবে, রক্ত পরীক্ষাটা তুমি বুঝতে পারবে যে রক্ত পরীক্ষাটা আমার ঠিক আছে কিনা। কোলেস্টেরল 150 থেকে 250 মিলিগ্রাম, হিমোগ্লোবিন 14.5, এই যে ইসিডিসি, এগুলো আমরা তো জেনারেল কনসেপশন দরকার। একটা হৃৎপিণ্ডের উপাদানগুলো, ওই জন্য ব্লাড উপাদানগুলো একটা বাচ্চা ছেলেদের জন্য জানা দরকার। ওই উপাদানের একটা ক্লাস আমি পরে নেবো। আজকে মূলত আমরা হৃৎপিণ্ডের রক্ত শোষণ পদ্ধতিটা পড়বো। আর এইদিকে থাকে মহাধমনী, মহা অষ্টমী যেমন মহানবমী তেমনি মহাধমনী। ওই মহাশিরা, মহা মানে শরীরের বেশিরভাগ জায়গা থেকে শিরাগুলা হৃৎপিণ্ডে যে অলিন্দে আসছে। কোন অলিন্দে আসছে? সারা শরীরের রক্ত কোথায় গিয়েছিল? সারা শরীরের কোষে। কোষ সম্বন্ধে ধারণা দরকার। সেই কোষ থেকে দূষিত হয়ে খারাপ রক্তটা মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসছে। এটা একই সঙ্গে আসছে। যে সময় মানে মানুষের রক্তটা দুটা চক্রে ভাগ হয়ে আছে। যে সময় ডান অলিন্দে সারা দেহ থেকে মহাশিরা দিয়ে দূষিত রক্ত এসছে, ঠিক একই সময় ফুসফুস থেকে, ফুসফুস মানে বাথরুম থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে আসছে কোথায়? বাম অলিন্দে। তাহলে বাম নিলয় রক্ত চলে এলো, বাম অলিন্দ রক্ত চলে এলো একই সময়। এইখানে এলো খারাপ রক্ত, দূষিত রক্ত সারা দেহ থেকে, আর এইখানে এলো বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে। বাস, এবার অলিন্দ দুটা সংকোচন হবে। অলিন্দে রক্ত বললে তুলার মতন বটে, তুলাতে জল পড়লে তুলাটা সংকোচন হবে, তেমনি অলিন্দে জল পড়লে অলিন্দটা সংকোচন হবে। সংকোচন হইলে এদিকে ডান অলিন্দ থেকে ডান নিলে দূষিত রক্ত তো ত্রিপত্র কপাটিকা খুলিয়ে ডান নিলে হড় রক্ত চলে গেল। আর এখানে নিলয়ের পাঁচির আছে, বিরাট মোটা চকড়া পাঁচির। নিলয় খুব স্ট্রং, অলিন্দের পাঁচিরটা পাতলা, নিলয়ের পাঁচিরটা পুরো। আর এইদিকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে বিশুদ্ধ রক্তটা আসবে, এদিকে বিশুদ্ধ রক্ত রয়েছে। তাহলে বিশুদ্ধ রক্তটা এই কপাটিকাটা খুলে, দ্বিপত্র কপাটিকাটা খুলে বাম নিলয় চলে এলো। তাহলে নিলয় রক্ত ভরে গেল, অলিন্দ রক্ত কিছুক্ষণের জন্য ফাঁকা হয়ে গেল। এইবারে এইখান থেকে একটা ধমনী প্রবেশ করেছে ডান নিলয়কে। এই ধমনীটা ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। আরেকটা ধমনী আছে এই দিক থেকে বাম অলিন্দের সাথে মোটামুটি কানেকশন, বাম নিলয়ের সাথে। সেই ধমনীটি হচ্ছে মহাধমনী। মহা মানেই তো সারা কোষে কোষে যাবে, গোটা শরীরে যাবে, গোটা মহাধমনী। আর এইটা ফুসফুসীয় ধমনী, শুধুমাত্র ফুসফুসকে যাবে, যেটা খারাপ রক্ত নিলয়ে। এবারে নিলয়টা সংকোচন হবে, দুটা নিলয়। ডান নিলয়ের রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে চলে যাবে ফুসফুসে, আর বাম নিলয়ের রক্তটা মহাধমনী যাবে কোষে কোষে। এবারে বাম নিলয়ের রক্তটি কোষে গেল, ধমনী দিয়ে গেল কোষকে, কোষে গিয়ে জালক সৃষ্টি করবে। মানুষের ক্ষেত্রে বদ্ধ সংবন্ধ দেখা যায়, মানুষের ক্ষেত্রে রক্ত জালক সৃষ্টি করে, কোষে ডাইরেক্ট রক্ত গোল গোল করে পড়বে নাই। মুক্ত সংবন্ধ দেখা যায় আরশোলাধ্যায়ে, যেমন কোষে রক্তটা পড়িয়ে যায়। ফির ধমনীটা ভাগ হয়ে যাবে যেমন জালক। এবার কোষে যাওয়ার সময় কি হয়? একটা ধমনী দিয়ে রক্ত আসছে, ধমনীর পাঁচিরটা পুরো হয়, ধমনীর গহরটা পাতলা হয়, ধমনী দিয়ে স্পিডে রক্ত যায়। আবার শিরার পাঁচিরটা কি হয়? পাতলা। শিরাতে মোটা গহরটা, শিরা দিয়ে আস্তে আস্তে রক্ত যায়। শিরা কাটাই গেলে গোল গোল করে রক্ত পড়বে, ধমনী কাটাই গেলে পিনকি দিয়ে রক্ত পড়বে। এইবারে এই রক্তটা যখন জালক যাবে সেটা উপধমনী, ফির ধমনিকা, তারপরে যদি শিরাডমনি ভাগ হবে উপশিরা, তারপরে শিরানু। এই ধমনিকা আর শিরানু যুক্ত হয়ে ক্যাপিলারি বা রক্ত জালক সৃষ্টি করবে। এমনি করে এবারে আমরা রক্ত যাইছে কেন কোষ্ঠ দিয়ে পাস হয়েছে কেন জালের মতো, কোষে যখন ঢুকছে তখন জাল হয়ে গেছে রক্তটা, ধমনী শিরা মিলিয়ে গেছে কেন। তাহলে ধমনী কি হয়েছে? উপধমনী, ধমনিকা। শিরা কি হয়েছে দিকে? উপশিরা, শিরানু। জালক সৃষ্টি করলো। এইখানে আদান প্রদান হবে। আদান প্রদান মানে কিসের আদান প্রদান? আমরা যে খাবারটা খাচ্ছি পৌষ্টিকতন্ত্রে যায়, পাকস্থলিতে গেল, ক্ষুদ্রান্তে ডিউডিনামে গেল, জেজুনাম ইলিয়ামে খাবারটা রক্ত জালক দ্বারা শোষণ হয়, পৌষ্টিকতন্ত্রের সঙ্গে রিলেটেড এটা। সেই শোষিত খাদ্যটা রক্ত নিয়ে আসছে কোথায়? কোষে কোষে। ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আসছে কোষে কোষে। এই অক্সিজেনে আর খাদ্যের যে জলীয় অংশ গ্লুকোজের, এখানে একটা বিক্রিয়া হয়, এটাকে বলে শ্বসন। শ্বসন একটা আলাদা চ্যাপ্টার লাইফ সায়েন্সে, সব রিলেটেড, সব সবার সাথে রিলেটেড। যখন গোটা শরীরের ব্যাপারটা বোঝা যাবে একশো, এইটা হলে প্রাইমারি কনসেপশন জীবন বিজ্ঞানের। এরপর জীবন বিজ্ঞান ভালো ভালো পড়ালা পড়তে পারব, এনসিআরটির পড়া পড়তে পারব, যে কোনো পড়া পড়তে পারবো। জেনারেল কনসেপশনটাকে সবার চাই। জেনারেল একটা কনসেপশন জীবন বিজ্ঞান আস্তে আস্তে 1 মাস সময় লেগে যাবে। এইটা বেসিক, এইটা জানার পর অন্য পড়ালা হবে। এটা কোনো পড়া নয়, এইটা গল্পের মতো মনে রাখতে হবে। তারপর এইটা আদান প্রদান হলে দূষিত জিনিসটা দূষিত। আমরা জানি কি হয়, গ্লুকোজটা C6H12O6 + 6O2 বিক্রিয়া করে 6টা কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল আর 686 শক্তি। শক্তি তো কোষের মাইটোকন্ড্রিয়া রেখে নেবে 686। আর কার্বন ডাইঅক্সাইড রক্তকে আবার দিয়ে দিবে, জলটা দিয়ে দিবে, দূষিত জলটা। এবারে দূষিত জলটা রক্ত কোথায় নিয়ে যাবে? আবার হৃৎপিণ্ডে যাবে। হৃৎপিণ্ড থেকে ওইটাকে কিডনিতে নিয়ে চলে যাবে, দূষিত রক্ত কিডনি দ্বারা নেফ্রন দ্বারা ছেঁকে বাই করে দেবে। আর কার্বন ডাইঅক্সাইড চলে যাবে ফুসফুসে, ওইটা ফুসফুস থেকে আবার রিটার্ন। এমনি করে হৃৎপিণ্ড
রক্তকে দিক নির্দেশ করে গোটা শরীরটাকে কন্ট্রোল করছে হৃৎপিণ্ড। এইভাবে পুনরায় চক্র চলছে। আর এই হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণটাকে সিস্টোল আর ডায়াস্টোল বলি। আচ্ছা, এই হৃৎপিণ্ডকে তাহলে এই যে সংকোচন প্রসারণটা সৃষ্টি করেছে কে? প্রথমে এই হৃৎপিণ্ডের সংকোচন, হৃৎপিণ্ডের প্রসারণ, এটা প্রথমবার সৃষ্টি কখন হয়েছে? প্রথমবার সৃষ্টি হয়েছে একটা নোড আছে এইখানটা, একটা এসএ নোড বলে একটা জিনিস আছে, এসএ নোড, সাইনো অরিকুলার নোড, ঠিক। তারপরে সেটা এভি নোড, আটারি ভেন্ট্রিকুলার নোড, এসএ নোড, এভি নোড, হিজের বান্ডিল, পার্কিনজি তত্ত্ব। এখানে হিজের বান্ডিল আছে, বিজ্ঞানী হিজ লক্ষ্য করেছিল কয়েকটা তন্তু টাইপের জিনিস আছে। তারপর পার্কিনজি তত্ত্ব আছে। এই এসএ নোড দ্বারা কম্পনটা শুরু হয়, তারপরে এভি নোডে ছড়াই যায় তরঙ্গটা, তারপরে পার্কিনজি তত্ত্ব, তারপরে হিজের বান্ডিল করে আস্তে আস্তে স্পন্দনটা মিলাই যায়। এমনি করে লাভ ডুব পদ্ধতি হৃৎপিণ্ডটা প্রতিবার পাম্পিং হচ্ছে। আর পাম্পিং হলে সারা দেহ, পা থেকে মাথা পর্যন্ত হৃৎপিণ্ড থেকে রক্ত পাস হচ্ছে। এটা বুঝতে হবে। এসএ নোড, এভি নোড, হিজের বান্ডিল, পার্কিনজি তত্ত্ব। খাতা নিয়ে নোট করো যে কথাটা বলছি। এসএ নোড, এভি নোড, হিজের বান্ডিল, পার্কিনজি তত্ত্ব। আমি লেগে মনে পড়ে অত, নিজেকে ব্রেনটাকে প্রেসার দিতে হবে। ভালো টিচার হয় না, ভালো ছাত্র হয়। টিচার তো সবাই ভালো হয়, ছাত্রগুলা কিছু আগডুম বাগডুম থাকে, তারা পড়তে পারে না, তারা মোবাইল ঘেটছে দিনকে। কনসেপশন নিতে গেলে বুঝার পর সেটাকে খাতায় লিখতে হবে এবং রিপিট করতে হবে, ম্যাথামেটিক্স প্র্যাকটিস করতে হবে, সব পড়াশোনাটা একসাথে চালাতে হবে। ইতিহাস ম্যাপ, ইতিহাসের ম্যাপ, ভূগোলের ম্যাপ, ম্যাপ ছাড়া পড়া যাবে না, তবে পড়াশোনাটা হবে। 7, 8, 9, 10 একটা ক্লাস ভাবতে হবে, ওটা কোনো ক্লাস হয় না, ওটা কোনো সিলেবাস হয় না। সব মিলিয়ে আমার একটা নলেজ দরকার। আর তার সাথে সাথে অঙ্ক করতে হবে ডেলি 2 ঘন্টা করে, 2টা ক্লাস আগের অঙ্ক করতে হবে, 7, 9 অঙ্ক করতে হবে, 9, 11 করতে হবে, তবে পড়াশোনা হবে। তবে পড়াশোনা এখনকার জগতে তুমি কিছু হবে, তোমার দ্বারা কিছু হবে। অঙ্কতে 2টা ক্লাস অ্যাডভান্স, ফিজিক্যাল সায়েন্স 2টা ক্লাস অ্যাডভান্স থাকবে সবসময়। 9, 11 অঙ্ক করতে হবে, 11 ফিজিক্স করতে হবে 9। অত বুঝাবুঝি দরকার না, আগে সূত্রগুলো টুকিব আর অঙ্ক করবো, আপনি বুঝিয়ে। কনসেপশন তো অঙ্ক করতে করতে আমি তো রোজ বলি। লাইফ সায়েন্সের আগে বেসিকটা পড়ে নিয়ে এনসিআরটির বই পড়তে হবে, 7 থেকে এনসিআরটি পড়তে হবে। এনসিআরটি বইতে বাংলা লিখলে কিছুই নেই, ফুলের নাম আর ফলের নাম দিয়ে আছে, আর ওই নামগুলাই ডাক্তারি পরীক্ষায় পড়ে। ডাক্তারি পরীক্ষায় শুধুমাত্র নামগুলো ওই বইটির থেকে তুলে, 2টা এনসিআরটির বই সেগুলো থেকে তুলে। আর এনসিআরটি বই যে বাংলা লেখা হয়েছে ছড়া বইয়ের মতন, 5, 6 এর বইগুলোর মতন। সেইটা আমাদের এখানে কেউ দেখেই নেই, কেউ পড়েই নেই। আর এইটুকু জানে না যে ওই বইটা থেকে 100% প্রশ্ন পড়ে, একটাও বাইরে পড়বেন না এনসিআরটির বই থেকে। শুধু বইটা ইংলিশে লেখা আছে, ভবিষ্যতে বাংলাও বই লিখে। আর এখন বাংলা পরীক্ষা হয়। জীবন বিজ্ঞানের বেসিকটাকে এখান থেকে জোগাড় করতে হবে। হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, তারপর পৌষ্টিকতন্ত্র, এই 4টা অর্গান সম্বন্ধে কনসেপশন চাই আগে। ফার্স্ট শরীরটা কি করে চলছে বুঝতে হবে, তারপরে বাকি সব কিছু পড়া যাবে। জুলজি আর বোটানিক তো উদ্ভিদের অ্যানাটমি, মরফোলজি এগুলো জানতে হবে, ক্লাসিফিকেশন এগুলো জানতে হবে। এই ক্লাসগুলো বেসিক উদ্ভিদের ক্ষেত্রে। আর উদ্ভিদের প্রাণী 45 আর 45, 90 নম্বর কোয়েশ্চেন, একদম সোজা ওই বইটার থেকে পড়বে সব। তাতেই টার্গেট লিখতে হবে 5, 6 থেকে। টার্গেট লিখতে হবে 11, 12 যে টার্গেট লিখলে হবে না যে আমি নিট প্র্যাকটিস করবো, 5 থেকে টার্গেট। জীবন বিজ্ঞানটা 5 থেকে পড়তে হবে, ফিজিক্স 5 থেকে রেডি করতে হবে, সরল তরল বেসিকগুলো 5, 6 থেকে পড়তে হবে। পুরানো 9, 10 বইগুলো অঙ্ক করতে হবে, বুঝি না বুঝি অঙ্ক করতে হবে, ঘনত্বর অঙ্ক করতে হবে। এ ভিজুয়াল ডেমি 6 এ ছিল দিয়ে দাও, 5 এ ছিল দিয়ে দাও। আর কেমিস্ট্রিতে প্রথম 3টা মনে করে মুখস্থ করতে হবে, ইলেকট্রোমিনাস করতে হবে 3 তে, পরে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম লিখতে চাই, চিহ্ন লিখতে হবে, ইংরেজি এবিসিডি লেখে না তো, চিহ্ন সংকেত সব লিখতে হবে। এইভাবে ছেলেকে রেডি করতে হবে, একদম ত্বরান্বিত করে পড়াশোনা করতে হবে। নেশা ধরতে হবে পড়াশোনা, প্রেসারে পড়া যাবে না, আবেগে মারিয়ে পিটিয়ে পড়া যাবে না, ছেলের নেশা আসবে। তাহলে এটা বাম মলিন এইভাবে হৃৎপিণ্ডে রক্ত সংবহন হচ্ছে, আর এখানে জালক সৃষ্টি করছে। এইবার আমাদের রক্তের একটা গ্রুপ আছে, এই রক্তগুলা গ্রুপ এইভাবে শিরা দিয়ে রক্ত বেরিয়েছে, হৃৎপিণ্ড দিয়ে এইভাবে রক্ত সংবহন হচ্ছে। এটা বারবার রিপিট করে পড়িয়ে ছবিটাকে লেড়ে বেড়ে করে আঁকি, ভালো ছবি আঁকার দরকার নেই। বসে রাখো, শুয়ে রাখো, দাঁড়িয়ে রাখো, যে কোনো প্রতিযোগিতাতে এই ছবিটি যদি কম্পিটিশন পরীক্ষায় করে তাহলে ছেলেরা অনেক উন্নত হবে। এই ডেনাফ্রনের ছবিটা কম্পিটিশন পরীক্ষায় বলে বসে রাখো। গ্রাম ছাড়া রাঙামাটির পত্র বহুত করে রেখেছি, ওইটা ছাড়ো না। এবারে ঝর্ণা যায়, ওই যায়, গক পাখা উড়ে, ওইটা ছাড়ো, হৃৎপিণ্ডের ছবি দাও, বসে আঁকো, শুয়ে আঁকো, প্রতিযোগিতাগুলোতে ভালো হবে, ছেলের উন্নতি হবে। ভারতের ম্যাপটা একবার বসে আঁকো, প্রতিযোগিতা হোক, বসে আঁকো বাবা, এইসব। তাহলে তো জীবন বিজ্ঞানও শিখে যাবে, ভূগোলও শিখে যাবে, প্লাস বসে আঁকো প্রতিযোগিতা, অঙ্কনও শিখে যাবে, শিল্পও শিখবে, আর্ট শিখবে। আর্টের সাথে সাথে বিদ্যা, আর্টের সাথে সাথে আবেগ আছে, মানছি ঝর্ণার ছবিতেও আবেগ আছে, গ্রাম ছাড়া রাঙামাটির পথের ছবিতেও আবেগ আছে, সেটাও ঠিক আছে, ওইটাও দরকার। তার সাথে সাথে এগুলাকেও আমি বলছি, এই ছবিগুলাও তার সাথে সাথে পাশাপাশি করতে হবে। তবে আঁকার সাথে শিক্ষা, অঙ্কন প্রতিযোগিতার সাথে শিক্ষা আসবে। ঠিক আছে, তো এখন আমরা রক্তের যে গ্রুপটা পড়ি, সেই গ্রুপটা একটা কনসেপশন দিই। রক্তের আমরা দেখেছি আমাদের 4টা গ্রুপ থাকে জেনারেলি, একটা এ, একটা বি, একটা এবি, আর একটা ও। ও গ্রুপটা এই যদি ছকটা আমি করিলি, এই ছকটা মোটামুটি এই ছকটা তীর করিলি, তাহলে অনেকটা বুঝতে পারি কে কাকে রক্ত দেয় এবং কে কার কাছে রক্ত নেই।
যেমন আমি ও কে বলি সার্বিক দাতা, ও গ্রুপের রক্তকে সার্বিক দাতা, সবাইকে রক্ত দিতে হচ্ছে, এই যে এই দিকটা থেকে বুঝে গেছি। আচ্ছা বি, এ কাকে দিচ্ছে? এবি কে। বি কাকে দিচ্ছে? এবি কে। এবি সবার কাছ থেকে রক্ত নিতে পারছে, এই যে তিনটা এদিকে আছে, তাহলে এবি হচ্ছে সার্বিক সার্বিক গ্রাহিতা বা গ্রহিতা, আর ও গ্রুপের রক্ত হচ্ছে সার্বিক দাতা। আর এ কার কাছ থেকে রক্ত পাবে? ও এর কাছ থেকে পাবে, ফির এ গ্রুপের কাছ থেকে পাবে। বি কার কাছ থেকে পাবে? বি এর কাছ থেকে পাবে, ফির ও এর কাছ থেকে পাবে। এবি সবার কাছ থেকে রক্ত পাবে, প্লাস এবির কাছ থেকে রক্ত পাবে। এই জিনিসটা অ্যাকচুয়াল কি বটে? অ্যাকচুয়াল এ গ্রুপের রক্তের মধ্যে এক ধরনের অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন। অ্যান্টিজেনটা কি থাকে? এ এ টাইপের, ছোট হাতের আমরা ধরে নিই। আর এক ধরনের অ্যান্টিবডি থাকে, যেটাকে আমরা বলি বিটা। বি গ্রুপের রক্তের ক্ষেত্রে থাকে, বি গ্রুপের রক্তের ক্ষেত্রে থাকে বি অ্যান্টিজেন আর আলফা অ্যান্টিবডি, এটাকে অ্যান্টিবডি বলি। আচ্ছা এবি গ্রুপের রক্তের মধ্যে থাকে দুটো অ্যান্টিজেনই থাকে, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না। আর ও গ্রুপের রক্তে আবার উল্টাটা, কোনো অ্যান্টিজেন থাকে না, দুটো অ্যান্টিবডি থাকে। অ্যান্টিবডি মানে আমাদের রোগ জীবাণু মারার ক্ষমতা, আর অ্যান্টিজেন মানে রোগ জীবাণু। রক্তের মধ্যে উপস্থিত রোগ জীবাণু টাইপের জিনিসগুলোকে আমরা অ্যান্টিজেন ধরি, আর রোগ জীবাণু মারার ক্ষমতাকে আমরা বলি অ্যান্টিবডি। এটাকে বিটা, বিটা চিহ্ন, এটা আলফা, কোনো আলফা বিটা অ্যান্টিবডি থাকে না, কিন্তু দুটাই থাকে। তাহলে দেখো আমি যদি এবি গ্রুপের রক্ত, দুটো অ্যান্টিজেন অলরেডি আছে, এও আছে বিও আছে, তাহলে নতুন কোনো অ্যান্টিজেন ঢুকলেও সুবিধা আছে। কিন্তু এবি গ্রুপে তো দুটো অ্যান্টিজেন অলরেডি নিজের আছে, তাহলে ওর মধ্যে কোনো গ্রুপ থেকে নতুন কোনো অ্যান্টিজেন ঢুকার চান্স নাই। যদি লেও রক্ত ওই অ্যান্টিজেন ওর আছে, সেই জন্য এবি সবার কাছ থেকে রক্ত পায়। কারণটা বলছি কেন রক্ত পায়, আবার ও সবাইকে দেই কেন? ও গ্রুপের কোনো অ্যান্টিজেন নাই, যার কাছ থেকে রক্ত নেবে অন্য গ্রুপ, নতুন একটা অ্যান্টিজেন চলে আসবে, আর নতুন অ্যান্টিজেন রক্তের মধ্যে শুট হয় না, ওটা অ্যান্টিগ্লোন, রক্ত পিণ্ড বেরিয়ে যাবে, দানাদার বেরিয়ে যাবে, এইটাই কারণ। আবার এ গ্রুপের মধ্যে এ অ্যান্টিজেন থাকে, তো ও গ্রুপের রক্ত থেকে পাবে, কারণ ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই, ও গ্রুপে তো ফেস, নতুন কোনো অ্যান্টিজেন রক্তে ঢুকবে না, এইটুকু মাথায় রাখতে হবে। সেই জন্য আমরা একটা গ্রুপ ভাগ করেছি, ল্যান্ড স্ট্যান্ডার্ড বিজ্ঞান এটাকে গ্রুপ বলে ভাগ করেছি, রক্তের বিভাগ। এইটা মোটামুটি এটাকে রিপিট করে আশা করি ব্রেনটাকে প্রেসার দিলে আরো ভালো বোঝা যাবে আমি কি বলতে চাইছি। ও গ্রুপের রক্ত সবাই পায় কেন? কারণ ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই, এটাকে অ্যান্টিজেন বলা হয়েছে, অ্যান্টিজেন, আর এটাকে বলা হয়েছে অ্যান্টিবডি। এখানে কি আছে? এখানে দুটো অ্যান্টিবডি আছে, নতুন দুটো অ্যান্টিজেন আছে এবিতে। তাহলে এবিতে যদি কারো কাছ থেকে রক্ত নেই, তাহলে নতুন কোনো অ্যান্টিজেনের উপস্থিতি পাওয়া যাবে কিনা, বলে সবার কাছ থেকে আরামসে রক্ত পড়বে। আবার ওর নতুন ওর কোনো ওর যেহেতু ওর ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন নাই, ওকে সবাই পাবে, ওই জন্য ও গ্রুপের রক্ত সবাই নিতে পারে, এইটুকু কনসেপশন। এইটা ছাড়াও এখন বর্তমানে প্লাস মাইনাসের ব্যাপার আসছে, একটা রিসার্চ ফ্যাক্টর আছে, রিসার্চ ফ্যাক্টর আর এইচ ফ্যাক্টর, আর এইচ প্লাস, ওই জন্য আমরা ওইটাকে বলি প্লাস, এ প্লাস, বি প্লাস, এবি প্লাস, ও প্লাস। আবার যদি রিসার্চ মাইনাস থাকে দেখেছি, তখন আমরা বলবো এ মাইনাস, এবি মাইনাস। অ্যাকচুয়াল রিসার্চ ফ্যাক্টর এই গ্রুপ বিশ্লেষণের পরও দেখা গেছিল রক্ত লেয়া দেওয়াতে একটা অসুবিধা হচ্ছে, শুট হচ্ছে না, তারপরে রিসার্চ ফ্যাক্টর আবিষ্কার হয়েছে। রিসার্চ ফ্যাক্টর মানে কি? মানে ইয়ার মধ্যে রিসার্চ ফ্যাক্টর আছে, মানে একটা খরগোশের নাম ছিল রিসার্চ, সেখান থেকে ওয়ার রক্তের কিছু নতুন অ্যান্টিজেন ছিল, সেই ফ্যাক্টরটা কারো রক্তে থাকলে ওটাকে আমরা বলি প্লাস, আর যদি না থাকে তখন বলি মাইনাস। তাহলে যদি কোনো প্লাস রক্ত হয়, যেমন আমি ও প্লাস, আমার যদি প্লাস হয় এ প্লাস, আমি কার কাছ থেকে রক্ত পাবো? আমি পাবো ও প্লাস, এ প্লাস, এ মাইনাস, ও মাইনাস। মাইনাস বলতে কি বুঝেছে? রিসার্চ নাই। প্লাস বলতে কি বুঝেছে? রিসার্চ ফ্যাক্টর আছে, ওই জন্য আমরা বলি এ প্লাস, মানে এ গ্রুপের রক্ত আবার রিসার্চ ফ্যাক্টর আছে। তাহলে যদি প্লাস থাকে কারোর মধ্যে, রিসার্চ থাকে, তাহলে যেমন হবে এই প্রাথমিক যে পদ্ধতি, প্রাইমারি যে রক্ত লেয়ার পদ্ধতি, সেই পদ্ধতিতে রক্ত নেবে, প্লাস থাকলে কোনো টেনশন নেই। টেনশনটা আছে মাইনাস থাকলে। যেমন আমি বলছি এবি মাইনাস, এবি মাইনাস কার কাছ থেকে রক্ত পাবে? অনায়াসে কার কাছ থেকে রক্ত পাবে? প্রথমবার সবাই বেশি পাবে, যেমন নিয়ম তেমনি। কিন্তু আমি তো জানি না একটা এবি গ্রুপের রক্ত আছে, কারো অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, আমি জানি না ও কবার রক্ত নিয়েছে, তখন ওকে আমি কোন গ্রুপের রক্ত দেবো? এবি মাইনাসকে। এবি মাইনাসকে দেবো আমি এর মাইনাস, বি এর মাইনাস, ও এর মাইনাস, এবি নিজের মাইনাস, প্লাস রক্ত দিতে পাবো না। আবার যদি এবি প্লাস হয়, ও সবার গ্রুপের, সব গ্রুপের প্লাসের উপর মাইনাসের উপর, এ প্লাস পাবে, ও প্লাস পাবে, বি প্লাস পাবে, এ মাইনাস পাবে, ও মাইনাস পাবে, বি মাইনাস পাবে, তখন সবার কাছ থেকে রক্ত পাবে। প্লাস এখন আবিষ্কার হয়েছে, প্লাস মানে কি? রিসার্চ ফ্যাক্টর আছে। যদি রিসার্চ ফ্যাক্টর থাকি গেল, আমার দেহ যদি এ প্লাস, আমার দেহের রক্ত বি প্লাস, তাহলে আমি কার কাছ থেকে রক্ত পাবো? বি প্লাস হলে আমি পাবো বি প্লাস, বি মাইনাস, ও প্লাস, ও মাইনাস। আমি চারটা গ্রুপ থেকে রক্ত পাবো। ক্লিয়ার? এইটুকু বুঝতে হবে। আচ্ছা আমার যদি বি মাইনাস হয়, তাহলে আমি কার কাছ থেকে রক্ত পাবো? ও না আছে বলছি, আমি রক্ত পাবো কার কাছ থেকে? আমি রক্ত পাবো বি মাইনাস, ও মাইনাস, বাস। আর একবার আমি প্লাসের রক্ত পাবো এই গ্রুপের, যেমন আগের নিয়মটা ছিল সেই নিয়মটা তো বজায় থাকছে, এই প্লাস প্লাস মাইনাস আসার পর নতুন এইটুকু অ্যাড হয়েছে,
রক্তের গ্রুপে। এটাই কনসেপশন। আর এইবারে আমার এখান থেকে রক্ত চ্যাপ্টারটার মধ্যে রক্তের উপাদানটা পড়তে হবে ভালো করে। রক্তের উপাদানের ছক, রক্ত রস, রক্ত কণিকা, রক্ত রসকে দুভাগে ভাগ করতে হবে। রক্ত কণিকা, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। শ্বেত কণিকার দুটো ভাগ, দানাদার, দানাবিহীন। দানাদারের আবার ভাগ আছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। দানাবিহীন মনোসাইট, লিম্ফোসাইট। ইয়ার কত পার্সেন্টেজ গন্ট, কত জল, কঠিন পদার্থ, কত ইউরিয়া, কত কোলেস্টেরল, কত প্রত্যেকটা উপাদানের মোটামুটি বেসিকগুলা যেগুলো রক্ত পরীক্ষা করতে গেলে সাধারণ মানুষের কাজে লাগে সেইগুলার পার্সেন্টেজ করতে হবে। রক্তের উপাদানটাতে লিখে দিতে ছকে সাইডে, এবং এটা বারবার রিপিট করলে হয়ে যাবে। নেট থেকে সার্চ করে করলে ভালো এখন বর্তমানে উপাদানটি করতে হবে। আর একটি রক্ত তঞ্চন পড়তে হবে। রক্ত তঞ্চন, রক্ত কিভাবে কাটাই করে রক্তটা কি করে জমাট বাঁধে অনুচক্রিকার দ্বারা, এই পদ্ধতিটাও পড়তে হবে। মোটামুটি এইটা পড়িয়ে 2-3 দিন করে আরো ইউটিউবে ভালো ভালো ক্লাস আছে, সেগুলা অনুসরণ করতে হবে। অনুসরণ করে 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 হ্যাবিট করতে হচ্ছে লাগে এটা। তারপর পৌষ্টিকতন্ত্র পড়তে হবে, বেসিক কনসেপশনটা, বেসিক, এখন এনসিআরটি পড়ার দরকার নাই। তারপর রেচনতন্ত্র পড়তে হবে, বেসিক কনসেপশন। তারপর অস্থি কঙ্কালতন্ত্র, পুরো হাড়ের ব্যাপারটা, পুরা পেশির ব্যাপারটা, এমনি করে করে মানুষের স্নায়ুতন্ত্রের ব্যাপারটা পুরোটা। তারপর একটা মানুষের শরীর সম্বন্ধে একটা বেসিক নলেজ চলে আসবে। তারপর এনসিআরটি পড়া যাবে। তারপর এনসিআরটি 5, 6, 7, 8 থেকে পড়া যাবে। এই বেসিক কনসেপশনের কোনো ক্লাস হয় না, হয়তো 1 মাসের মধ্যে কেউ মেকআপ করে নিতে পারে। থ্যাংক ইউ।